নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমি সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথায় রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদেরকে শোনাবো। পাটোয়ারি মানে ভণ্ডামি, নিজের মনে প্রকৃত ভাব গোপন রাখিয়া কৃত্রিম আচরণ করা। ঠাকুরের পাটোয়ারি সম্পন্ন লোকদের একদমই পছন্দ করতেন না। আজকের পর্ব আমার এই নিয়ে, সঙ্গে থাকবেন। তাহলে শুরু করছি ঠাকুরের কথা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। একদিন কলেজে প্রভাতবাবু আমাকে বলিলেন যে অনেকদিন ধরে ঠাকুরের কোনো সংবাদ পাওয়া যাইতেছে না, একবার মতিবাবুর দোকানে খোঁজ লওয়া প্রয়োজন। ইহাতে আমার অন্য মত হওয়ার কোনো কারণই ছিল না। সুতরাং সেই দিনই ক্লাসের পর নিকটেই এক দোকানে জলযোগ সারিয়া লইয়া মতিবাবুর সত্যনারায়ণ ভাণ্ডারে যায় উপস্থিত হইলাম। সেখানে যায় দেখি যে এক মধ্যবয়স্ক ভদ্রলোক হাতে চায়ের পেয়ালা এবং সম্মুখে একখানি পিতলের রেখাপে এক বান্ডিল বিড়ি, একটি ম্যাচ বক্স এবং গুটি কয়েক পান লইয়া বেশ জাকাইয়া বসিয়া আছেন। মতিবাবু পরিচয় করাইয়া দিলে। জানলাম যে তিনি এবি রেলওয়েতে চাকরি করতেন। বর্তমানে সেখানে ধর্মঘট আরম্ভ হওয়ায় কলকাতায় আসিয়াছেন। কয়েকদিন যাবৎ বৈকালে নিয়মিত মতিবাবুর দোকানে আসেন এবং ঠাকুর আসলেন কিনা সন্ধান লইয়া যান। মতিবাবুর কথায় বুঝলাম যে তিনি ইহাকে শ্রদ্ধার চোখেই দেখতে আরম্ভ করিয়াছেন এবং ইহাকে একজন গুরুগত প্রাণ ভক্ত বলিয়া সিদ্ধান্ত করিয়াছেন। রেলবাবু নীরবে চা পান সমাধা করিলে উপরে পরে 3টি বিড়ি ধ্বংস করিয়া আমাদের দিকে তাকাইলেন। দেখলাম যে তাহার চোখে কেমন যেন একটা ঢুলু ঢুলু ভাব। মাথার চুল ছোট করে ছাটা, কোপদারি কামানো, বেশ হৃষ্টপুষ্ট চেহারা। আমরা মনে করিয়েছিলাম যে ইনি ঠাকুরের আশ্রিত এবং সেই ধারণা বশবর্তী হয়ে প্রভাতবাবু রেলবাবুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আপনি তো নিশ্চয় ঠাকুরকে অনেক দিন দেখিতেছেন, তাহার কথা কিছু বলুন, আমরা শুনি। রেলবাবু চোখ বুঝিলেন। খানিকক্ষণ পরে অর্ধ নিমিলিত নেত্রে প্রভাতবাবুর দিকে তাকাইলেন এবং ধীরে ধীরে মাথা নাড়িতে লাগিলেন। প্রায় 3-4 মিনিট এইভাবে কাটিয়া গেল। পরে রেলবাবু আস্তে আস্তে বলিলেন, ঠাকুরের কথা কি কিছু বলা যায় রে ভাই? জানিই বাকি আর কী বা বুঝিয়াছি। এই কথা কয়েকটি বলিয়াই আবার চক্ষু বুঝিলেন। এই অবসরে মতিবাবু আমাদিগকে জানাইলেন, রেলবাবু খ্যাতনামা অপর একজন মহাপুরুষের শিষ্য, কিন্তু ঠাকুরকে প্রাণ ভরিয়া শ্রদ্ধা করেন এবং অনেক দিন ধরে তাহার নিকট যাতায়াত করিতেছেন, কিন্তু বড় চাপা, সহজে কিছুই বলতে চান না। এই কথা শুনিয়া আমরা রেলবাবুকে চাপিয়া ধরিলাম যে তাহার একটু ঠাকুর প্রসঙ্গ করতেই হইবে। তখন সন্ধ্যা হইয়া গিয়াছিল। দোকানে জনৈক কর্মচারী ধূপ দ্বীপ জ্বালায় আনিল। মতিবাবুর দোকানে কাছে থাকা একটি সুন্দর আসনের উপর লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি ছিল। মূর্তিটি মাটির, কিন্তু অত্যন্ত মনোরম। দোকানে ধূপ বাতি দেওয়ার সময় সেই যুগল মূর্তির একটু আরতি করা হইত। এই আরতি আরম্ভ হওয়ায় আমাদের কথা চাপা পড়িয়া গেল। রেলবাবু সোজা হইয়া আসন করিয়া বসিলেন এবং স্থির নেত্রে যুগল মূর্তির দিকে তাকায়া রইলেন। একটু পরে তাহার চোখ দিয়ে জল পড়িতে লাগিল এবং সিদ্ধারা কাঁপিতে লাগিল। আমি কিছুই বুঝিয়া উঠিতে পারিলাম না। অশ্রু, পুলক, কম্প প্রভৃতি যেসব সাত্ত্বিক লক্ষণের কথা শুনিয়াছি, ইহাও কি তাহাই? আমার কেমন সন্দেহ হইতে লাগিল। শীঘ্রই আরতি থামিয়া গেল। আমরাও একটু পরেই বাড়ি ফিরিয়া আসিলাম। কিন্তু আমাদের কীরকম একটা কৌতূহল হইয়াছিল। পরের দিনে আমিও প্রভাতবাবু যথাসময় মতিবাবুর দোকানে যাই উপস্থিত হইলাম। রেলবাবু সেখানেই ছিলেন এবং বরদাবুর সঙ্গে কথা বলিতেছিলেন। একটু মনোযোগ দিতেই বুঝলাম যে তিনি তাহার কলকাতা আসিবার উদ্দেশ্য সম্বন্ধে বরদাবাবুকে বলিতেছেন। রেলবাবু বলিতেছেন যে তাহার একটি ছোট ভাইও আছে, সে কলকাতাতে থাকে। আমার স্ত্রীতে একটি ছোট কয়লার দোকানে খুলিয়াছে। এই ভাইটিকে তিনি অত্যন্ত ভালোবাসেন এবং তাহাকে কোনো মহাপুরুষে পদাশ্রিত করিতে না পারায় তিনি অত্যন্ত অশান্তিতে দিন কাটাইতেছেন। তাহার নিজের গুরুদেব শ্রীদেহে থাকিলে কোনো চিন্তাই ছিল না। ভাইকে জোর করিয়া টানিয়া লইয়া গিয়ে গুরুদেবের পায়ে ফেলিয়া দিতেন, কিন্তু তিনি দেহত্যাগ করিয়াছেন এবং সেই জন্যই রেলবাবু ঠাকুরের খোঁজে কলকাতা আসিয়াছেন। ধর্মঘটের দরুন এখন তার অখণ্ড অবসর। ছোট ভাই কলকাতাতে আছে, ঠাকুরও প্রায় ঘুরিয়া ফিরিয়া এখানে আসেন। যদি একটি যোগাযোগ হইয়া যায়, এই আশাতেই তিনি অপেক্ষা করিতেছেন। প্রভাতবাবু একবার ধর্মঘটের অবস্থা তাহার চাকুরির ভবিষ্যতের কথা তুলেছিলেন, কিন্তু তিনি দক্ষিণ হস্তের মধ্যে 3টি উংলি 2 পার কপালে ঠেকিয়া এমন সরাসরিভাবে কথাটির জবাব দিয়েছিলেন যে প্রসঙ্গটা একেবারেই চাপা পড়িয়া গিয়াছিল।
ক্রমে ক্রমে রেলবাবু তাহার ধর্মজীবনে অনেক কথাই আমাদিগকে বলিলেন। ঠাকুরের কথাও নানাভাবে উঠিত এবং তাহার সংস্পর্শে আসিয়া কি করিয়া রেলবাবু গুরুনিষ্ঠা ও ধর্মপ্রাণতা ও দৃঢ়তর হইয়াছিলেন তাহাও তিনি আমাদিগকে বিশদভাবে জানাইলেন। আমি তখন নতুন ঠাকুরের সঙ্গ পাইয়াছি, তাহার সম্বন্ধে বিশেষ কিছুই জানি না, সুতরাং রেলবাবুর কথাগুলো মুগ্ধ হইয়া শুনিতাম। তিনিও ভুলেও কোনো বৈষয়িক ব্যাপারে আলোচনা করিতেন না। ধর্মঘটের ফলাফল কিরূপ হইবে, তাহার চাকুরি থাকিবে কিনা, না থাকিলে পোষ্যবর্গে কি উপায় হইবে, ছোট ভ্রাতার দোকান কেমন চলিতেছে, এই সকল প্রশ্নের ধার দিয়াও তিনি যাইতেন না। অথচ প্রতিদিন তাহার ছোট ভাই ঠাকুরের কৃপালাভে সমর্থ হইবে কিনা ঘণ্টার পর ঘণ্টা এই আলোচনাই করতেন। কথাবার্তা যাহা বলিতেন তাহা বেশ যুক্তিপূর্ণ, স্বাস্থ্যসম্মত বলিয়াই মনে হইত। বৈকালে মতিবাবুর দোকানে যায় রেলবাবুর সঙ্গে আলাপ আলোচনা করা আমাদের একটা প্রাত্যহিক কর্ম হইয়া দাঁড়াইল। একদিন যেখানে যায় শুনিলাম যে ঠাকুরের চিঠি আসিয়াছে, 3-4 দিনের মধ্যেই ঠাকুর কলকাতা আসিবেন। কথাটা শুনিয়া ভাবিলাম যে বোধহয় এতদিন রেলবাবুর কার্যসিদ্ধি হতে চলল। তিনি সেখানেই উপস্থিত ছিলেন, কিন্তু তাহার দিকে চাহিয়া দেখে একটু ভাবান্তর লক্ষ্য করিলাম। খবরটা শুনিয়া তাহার উৎফুল্ল হইবার কথা, কিন্তু উৎফুল্ল তো দূরের কথা, মনে হলো তিনি একটু বিষণ্ণ হইয়া পড়িয়াছেন। ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। মতিবাবুর প্রশ্নের উত্তরে তিনি শুধু বললেন, হরিষে বিষাদ রে ভাই, হরিষে বিষাদ। ঠাকুর সেই আশা আসিলেন, কিন্তু আমাকে কালই কলকাতা ছাড়িয়া চলিয়া যাইতে হইতেছে। কথাটা একটু খুলিয়া বলবার জন্য আমরা সকলে মিলে তাহাকে চাপিয়া ধরিলাম, কিন্তু তিনি সহজে আর কিছুই বলতে চাইলেন না। শেষে অনেক পীড়াপিড়ির পর যাহা বলিলেন তাহাতে কথাটা মোটেই পরিষ্কার হইল না। তিনি বলিলেন যে গতকাল তিনি সংবাদ পাইয়াছেন যে তাহার ভাতৃবধূ কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জে তাহার পিত্রালয়ে ঠাকুরের কৃপা লাভ করিয়াছেন। কি করিয়া কি হইল এই খবরটা বিশদভাবে জানিয়া না লইয়া তিনি ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করিবেন না। কিন্তু ইহাতে প্রকৃত কথাটা যে কি কিছুই বোঝা গেল না। রেলবাবু ইহার অতিরিক্ত কিছুই আর বলিলেন না এবং আমাদের অনুরোধে উপরোধ অগ্রাহ্য করিয়া পরে তিনি ঢাকা মিলে নারায়ণগঞ্জ রওনা হইয়া গেলেন। রহস্যটা রহস্যই রহিয়া গেল। নির্দিষ্ট দিনে ঠাকুর আসিয়া পৌঁছালেন এবং মতিবাবুর বাড়িতে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলাম। আর কে কে সেখানে ছিল ঠিক স্মরণ নাই। আমি আসিতেই মতিবাবু ঠাকুরের সহিত রেলবাবুর কথাটা পাড়িলেন। ঠাকুর কিছুক্ষণ নীরবে রইলেন, পরে ধীরে ধীরে বলিলেন, সকল বিষয়ের একটা নিয়ম আছে। আম গাছে যখন বোল হয়, সে বোল চিবাইলে আমত্ব একটু আত্ম বুঝিতে পারা গেলেও আমের স্বাদ তাহাতে পাওয়া যায় না। পরে যখন গুটি বাঁধিয়া ছোট্ট আমটি বাহির হয়, তখন তাহার স্বাদ হয় কষা। আম যখন বড় হতে থাকে, তাহার স্বাদ ক্রমে অম্ল, অম্লমধুর এবং পরিণামে মধুর হইয়া দাঁড়ায়। ধৈর্য ধরিয়া স্বভাবকে আশ্রয় করিয়া থাকিলে আম নিজেই পাকিয়া মধুর হয়, কোনো চেষ্টার প্রয়োজন হয় না। কিন্তু মানুষের ধৈর্যের অভাব। কষা আমে, পাকা আমে স্বাদ পাইবার আশায় খানিক গুড় মাখিয়া লয়। ফল দ্বারা এই যে আমটি কালে পাকিয়া হয়তো মধুর হইতে পারিত, তাহার আমরত্ব নষ্ট হইয়া যায়। একটি নীরব থাকিয়া ঠাকুর আবার বলিলেন, ইহারই নাম পাটোয়ারি। এই পাটোয়ারির মার্জনা নাই। বুঝিলাম রেলবাবু একটি ইঁচুড়ে পাকা ভণ্ড লোক, কিন্তু এই কয়েকদিন নিয়মিত সাহচর্যে রেলবাবুর ওপর কেমন যেন একটা মায়া পড়িয়া গিয়াছিল। সেই জন্য বোধহয় তাহার হয়ে ঠাকুরের নিকট একটু ওকালতি করিয়াছিলাম। ঠাকুরকে বলিয়াছিলাম, আপনি যাই বলুন, রেলবাবু কথাগুলো কিন্তু ভালোই বলতেন, বেশ যুক্তিযুক্ত, তথ্যপূর্ণ। উত্তরে ঠাকুর বলেছিলেন, সব বই পড়া কথা, কোনো মূল্য নাই। ইহার কিছুদিন পরে এক ভদ্রলোকের নিকট রেলবাবুর সম্বন্ধে আরও একটা কথা শুনিয়াছিলাম। তিনি একবার ঢাকাতে ঠাকুরের সহিত সাক্ষাৎ করিতে গিয়েছিলেন। ঠাকুর প্রণাম করিয়া উঠিতে তিনি নাকি রেলবাবুকে বলিয়াছিলেন, আপনি এইখানে? 2টি মাত্র কথা, কিন্তু ইহাতে রেলবাবু এতই বিচলিত হইয়া পড়েন যে তিনি তৎক্ষণাৎ সেখান হইতে চলিয়া গিয়াছিলেন। ঠাকুরের সামান্য 2-1 কথা, এমনকি শুধু একটি চাউনির মধ্যে যে কঠোর বজ্র লুক্কায়িত থাকতে পারে, তাহার অনেক উদাহরণ আমার জানা আছে। সুতরাং রেলবাবুর এই আচরণে আশ্চর্য হইবার কিছুই নাই। আশ্চর্য হয়েছিলাম শুধু এই ভাবিয়া যে কিসের ভরসায় তিনি ঠাকুরের জন্য অপেক্ষা করিতেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।